ঠিক বেগম খালেদা জিয়ারও একই কিন্তু অবস্থা। দেখেন যে এই যে 81 সাল থেকে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর থেকে 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন, তারপরে ১/১১ রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের জীবন, নিজের সন্তান, সমস্ত কিছু একসাথে জেলখানায় যে মানে আপোষ করব না, মঈনুদ্দিন ফখরুদ্দিন বারবার গেছে, কিন্তু উনি কখনো নমনীয় হননি। সিনার সরকারের সাথে কোনো ধরনের বার্গেনিং এ যান নাই বা কোনো ধরনের তাদের কাছে যে মাথা নত করে নাই, আমার কাছে মনে হয় এটাই তাকে আসলে এই সবার করে দিয়েছে। তো আমি ১/১১ তো নিজের চোখে দেখেছি, আর তারপরে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে গণতন্ত্রের উত্তরণের জন্য যেসব নিয়ম কানুন, যেসব সংস্কার নিয়ে আমাদের আলোচনা চলেছে, সেটা নিয়ে শুধু বিএনপি না, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আমাদের মত থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, আলোচনা সমালোচনা থাকতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে রয়েছেন, হাটে মাঠে ঘাটে প্রান্তরে, দেশে কিংবা প্রবাসে, নিশ্চয়ই আপনাদের সবার ভাবনার মধ্যে এই মুহূর্তে যে বিষয়টি আলোচনায় আসছে কিংবা প্রার্থনায় কিংবা দোয়ায় রয়েছেন, তা হচ্ছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা কিংবা দেশনেত্রীর সুস্থতা কামনায় সারা বাংলাদেশের সকল মানুষই এখন দোয়ার যে সেই জায়নামাজে বসে আছেন। মুসলিমরা হয়তো যে যার ধর্মমতে সেটি করে যাচ্ছেন, এবং এই পরিবর্তিত বাংলাদেশে সৌহার্দ্যের যে নজির রাজনৈতিক দলগুলো সেটিও কিন্তু দেখাচ্ছেন। সকল রাজনৈতিক দল সেই বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক কোনো ব্যক্তি নাম মনে করে দেশের একজন ঐক্যের প্রতীক হিসাবে দেখে প্রার্থনা করছেন। আমরা আজকের স্টুডিওতে পরিচয় করে দিচ্ছি, আলোচনা করব নারী নেতৃত্ব আগামীর বাংলাদেশ, এই বিষয়ে পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন বিএনপি নেত্রী, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। পাপিয়াপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাজনুবা জাবিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই ডক্টর তাজনুবা জাবিন আপনাকে দিয়েই শুরু করছি। আমরা প্রথমেই নিশ্চয়ই আমরা দেখেছি যে এনসিপির পক্ষ থেকেও বেগম জিয়ার সুস্থতা কামনায় বিবৃতি দেওয়া হয়েছে এবং পদক্ষেপ বিভিন্ন হসপিটালে খোঁজ খবরও রাখা হয়েছে। আপনার এই বিষয়ে, এই যে আজকের সাবজেক্ট হচ্ছে নারী নেতৃত্ব, নিশ্চয়ই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তো সে জায়গাটায় বসেন এই যে পরিবর্তিত বাংলাদেশে একটি সৌহার্দ্যের যে সূচনা হলো এবং বেগম খালেদা জিয়া, এই বিষয়টি নিয়ে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আমার সাথে যারা আছেন এবং দর্শক যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। পাশাপাশি আজকে 1 ডিসেম্বর, বিজয়ের মাসের শুরু। মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আসলে বেগম জিয়া এবার হাসপাতালে ভর্তির পর থেকেই গত কয়েকদিন আমরা এটা নিয়েই প্রত্যেকটা টকশোতে আলোচনা করছি। ওনাকে আসলে এই যে আপনি সৌহার্দ্যপূর্ণ কথাটা বললেন, এটা আসলে বেগম জিয়াকে কেন্দ্র করে এই কারণেই এতটা বেশি সব রাজনৈতিক দলের মধ্যে আলোচিত হচ্ছে, কারণ ওনার একটা দীর্ঘ রাজনৈতিক যাত্রা আছে। শুধু শহীদ জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে না, উনি এককভাবেই কিন্তু পুরো বাংলাদেশের মানুষের হয়ে গেছেন এবং সব রাজনৈতিক দলের হয়ে গেছেন। বিশেষ করে 90-এর সেই এরশাদ বিরোধী আন্দোলন, পরবর্তীতে উনি যেভাবে এই ফ্যাসিস্টের, এই হাসিনার আমলে উনি যেভাবে সারভাইভ করেছেন, ওনার 2007-এ ওনার বিদেশ চলে যাওয়ার ওনার কাছে অনেক অফার ছিল। 2017 সালেও কিন্তু উনি লন্ডন থেকে চিকিৎসা নিয়ে যখন দেশে ফেরেন, উনি জানতেন যে ওনাকে নিশ্চিতভাবে জেলে ভরবেন, এবং তারপরে উনি দেশে ফিরেছিলেন সব ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে। পরবর্তীতে ওনার এই অসুস্থতার শুরু এবং ওনার যে ক্রনিক যে এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো কিন্তু যদি জেলে থাকা অবস্থায় শুরুতেই চিকিৎসাটা শুরু হতো, আমি একজন চিকিৎসক হিসেবে এই কথাটা 2-3 দিন ধরেই বলছি, তাহলে কিন্তু ওনার ডিটোরিয়েশনটা হয়তো এত দ্রুত বা এভাবে হতো না। কিন্তু তারপরও ওনার যে প্রাণশক্তি, উনি এই অসুস্থ শরীরেও ওনার আপোষ করেন নাই। আপোষ কিন্তু আমরা ওনাকে আসলে নানা কারণে বলি,
কিন্তু মূলত উনি যেভাবে ওনার এই অসুস্থতাটাকে মেনে নিয়েও কারাভোগ করেও উনি যে হাসিনার সরকারের সাথে কোনো ধরনের বার্গেনিংয়ে যান নাই বা কোনো ধরনের তাদের কাছে যে মাথা নত করে নাই, আমার কাছে মনে হয় এটাই তাকে আসলে এই সবার করে দিয়েছে। এবং আমরা তার বিভিন্ন বক্তৃতায়ও আমরা দেখেছি এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিকদের কথাবার্তায়ও এটা এসেছে যে 2024-এর নির্বাচনেও কিন্তু হাসিনার অধীনে যাতে বিএনপি নির্বাচনে অংশ নেয় এজন্য কিন্তু ওনার এই মুক্তি, বিদেশে চলে যাওয়া, এটাকে কিন্তু এক ধরনের বার্গেন টুল হিসেবে করা হয়েছে। কিন্তু উনি কিন্তু এটাতে রাজি হয়নি। অনেক বিএনপি নেতাকর্মী রাজি থাকলেও উনি কিন্তু এটাতে আপোষ করেননি। আরেকটা কথা হচ্ছে, দেখেন এখন হয়তো খুব সুসময় দেখে ওনার এই অসুস্থতা একদম সারা দেশে এটা একটা আলোচনা এবং সবার মনোযোগ, সবার দোয়া ওদিকে। কিন্তু একটা সময় আমরা কিন্তু সবাই ধরেই নিয়েছিলাম ওনার এই অসুস্থতাটাকে, কিন্তু আমরা টুক ফর গ্রান্টেড করে ফেলেছিলাম যে উনি এভাবেই আসলে হয়তো থাকবেন বা এভাবেই চলে যাবেন। কিন্তু উনি অনেকটা নীরবে, হ্যাঁ, উপরওয়ালার আল্লাহ তাআলার ইচ্ছা তো আছে বাংলাদেশে যারা চিকিৎসকরা, ওনার যে টিম আছে তাদের দক্ষতা এবং ওনার নিজের যে একটা লড়াই, একটা ওনার যে প্রাণ শক্তি, সেটার বলে উনি দেখেন এই করোনার মতো মহামারী, এতগুলো ক্রনিক রোগ নিয়ে কিন্তু উনি সার্ভাইভ করেছেন। পরবর্তীতে উনি 2022 সালে ওনার যখন হার্ট অ্যাটাক হয়, হার্টে রিং পরানো হয়, আমার যেহেতু আমরা মানে ডাক্তার হওয়ার কারণে কি হয় যে একই ঘরানার অনেক কলিগ আমাদের পরিচিত থাকে বা আমরা অনেক কিছুই ঘটনা আমরা জানি। ওই সময়টাতে ওনাকে বাসা থেকে হাসপাতালে, মানে যখন খুব ইমার্জেন্সি হয়ে যায়, এমনও হয়েছে যে চিকিৎসক নিজের গাড়িতে করে, একটা টয়োটা গাড়িতে করে নিয়ে দৌড় দিয়েছে ওনার জীবন বাঁচানোর জন্য। সো অনেকটা নীরবে উনি লড়াই করে অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। এখন হয়তো সবার সুসময় দেখে আমরা এই জিনিসটাকে খুব আলোচনায় আনতে পারছি। একটা সময় কিন্তু ওনার অসুস্থতার কথাটাও বলা যেত না, এটা নিয়ে দোয়া বা মানে একটা আপনি আলোচনা তো দূরের কথা, আপনি যে খবরটা প্রকাশ করবেন এটাকেও নেতিবাচকভাবে দেখা হতো। এবং আপনি তখনকার নিউজগুলো যদি দেখেন যে আওয়ামী লীগ সবসময় বলতো যে বিএনপি ওনার অসুস্থতাটা নিয়ে রাজনীতি করছে, তুচ্ছ তাচ্ছিল্য করতো, খুবই মানে অনেক ধরনের তুচ্ছ করে ওনাকে কথাবার্তা বলতো। সো উনি কিন্তু এই সময়গুলো নীরবে পার করে এসেছেন এবং এক খুব খারাপ থেকে খারাপ অসুস্থতার সময় উনি জটিলতা উনি কিন্তু পার করে এসেছেন। আমি যদি আপনি যেটি বললেন যে চিকিৎসা না নিতে পারার, সেই বিষয়ে আমাদের স্টুডিওতে রয়েছেন দীর্ঘদিনের তার সহযোদ্ধা, রাজনৈতিক সহকর্মীও বলা যায়। আমরা যখন সেই পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার মাঠেও বেগম খালেদা জিয়া যেতেন, তখনও দেখেছি যে পাপিয়া বা আপনি যেতেন। আপনার সেই অনুভূতির সময়গুলো শুনবো আমি, আপনার চোখে এখনই ছলছল করছে দেখতে পাচ্ছি। আমি সেই বিষয়টি একটু যেতে চাই, তা হচ্ছে যে তার আগে এই মুহূর্তে আমাদের সহকর্মী আফজাল হোসেন এভার কেয়ার হসপিটালের সামনে আছে, সেখানে অসংখ্য মানুষ অপেক্ষায় আছেন। আমরা একটু আফজালের কাছ থেকে একটু শুনে আসি। আফজাল, একটু বলবেন ওখানকার যারা প্রার্থনারত, দোয়ারত অসংখ্য ভক্তকুল রয়েছে, নেতাকর্মী, তারা আসলে কি বলছেন এভার কেয়ারের সামনে থেকে, এটি একটু আমাদেরকে জানান। জি, আপনি জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসা নিচ্ছেন এবং তিনি স্থিতিশীল অবস্থায় থাকলেও বর্তমানে সিসিইউতে আছেন এবং ভেন্টিলেশনে আছেন। তো ওনার সুস্থতা কামনা করে এখানে অনেক ওনার ভক্তবৃন্দ, অনুসারী, শুভাকাঙ্ক্ষী এসেছেন। আমরা এমন একজনের সাথে কথা বলতে চাই। আপনি এখানে কেন এসেছেন এবং কি দোয়া করছেন, কি প্রত্যাশা করছেন? আমি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ঝিনাইদহ জেলা মহিলা দলের সভানেত্রী অধ্যক্ষ কামরুল লিজি। আমি ঝিনাইদহ থেকে রওনা দিয়ে সন্ধ্যায় আমি এখানে এসেছি। আমাদের মা, বাংলাদেশের হৃৎপিণ্ড, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি শুধু আমাদের দলের না, বাংলাদেশ জাতীয় দলের নেতা নন, তিনি সারা বাংলাদেশের আপামর জনতার আস্থার প্রতীক আর শান্তির প্রতীক। সেই মা আজ হসপিটালে, আজ এভার কেয়ারে উনি মৃত্যুর সঙ্গে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। আমরা জেনেছি সকাল থেকে উনি ভেন্টিলেশনে ওনাকে নেওয়া হয়েছে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আমাদের মায়ের জন্যে। আমরা দেশবাসীর কাছে সারা বাংলাদেশের মানুষ আমাদের মায়ের জন্য দোয়া করছেন, আরও বেশি বেশি করে
আমাদের মায়ের জন্য, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমরা সমস্ত মানুষের কাছে প্রত্যাশা রাখি সবাই আমাদের মায়ের জন্যে, আমাদের দেশনেত্রী আমাদের মা ওনার জন্য দোয়া করবেন। যিনি যিনি প্রমাণ করেছেন এই বাংলাদেশ যেটা শুধুমাত্র উনি ধারক ও বাহক, এই বাংলাদেশের সাধারণ আপামর জনতা তার হৃদয়ের স্পন্দন, যাদেরকে ছেড়ে কিন্তু উনি দুর্দিনে এই দেশ ছেড়ে যাননি ওনার সুযোগ থাকা সত্ত্বেও। আমরা তো জেলে থাকা অবস্থায় আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা যখন জেলে গেলেন উনি কিন্তু হাঁটতে হাঁটতে জেলে গিয়েছিলেন। যখন উনি জেল থেকে বেরিয়েছেন ওনাকে কিন্তু হুইল চেয়ারে করে উনি কিন্তু জেল থেকে বেরিয়েছেন এবং দেখেন যে ওনার সুযোগ থাকা সত্ত্বেও উনি কিন্তু এদেশের মানুষকে বিপন্ন রেখে বিগত সময়টা। আসিফা আশরাফি পাপিয়া, আপনার কাছে আমরা যাচ্ছি। জি, শুনতে পেলেন আসলে যদিও আনুষ্ঠানিকভাবে বলা হয়নি ভেন্টিলেশনে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা কোনো চিকিৎসক বলেনি এখনো। ওনাদের বিএনপির মুখপাত্র বলেছে, ডক্টর জাহিদ সাহেবও বলেছেন, এটা তো দুপুরেই নিউজ আপনি ওনারা বলেছেন ক্রিটিক্যাল কন্ডিশন, এখন পর্যন্ত সিসিইউতে না ভেন্টিলেশন নেই, লাইফ সাপোর্ট, এটা বলেছেন। আচ্ছা, দলের পক্ষ থেকে ওইটা আমাদেরকে এনশিওর করেনি এখন পর্যন্ত, সর্বশেষ তথ্য অনুযায়ী আমি যতটুকু জানি। তারপর পাপিয়া আপনার কাছে আসছি। আসলে ভেন্টিলেশন মানতে সার্ভাইভ হওয়ার সম্ভাবনা খুবই কম। আমাদের জীবনের শুরুটাই কিন্তু ওনার হাত ধরে রাজনীতি। একবারে ছাত্র জীবন থেকে, কলেজ থেকে যখন স্কুল পাশ করে কলেজে আসছি, তো বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের বিএনপির একটা রত্ন না, গোটা বাংলাদেশের জন্য একটা ভারসাম্য ছিল। এবং মানুষ যখন দিশাহারা, কোন দিকে যাবে, কি সিদ্ধান্ত নিবে, আল্লাহর অদ্ভুত অসীম রহমত যে একটা সিদ্ধান্ত সে নিয়ে ফেলতো। যেমন ১/১১-তে ধরেন শেখ হাসিনা বিদেশে গেছে, তাকে আসতে দিবে না, বেগম খালেদা জিয়াকে জোর করে পাঠাবে, সেই স্ট্যান্ড নিয়ে ফেললো আমি যাব না। উনি যখন স্ট্যান্ড নিলেন যে আমি যাব না, তখন কিন্তু শেখ হাসিনাও ওখান থেকে স্ট্যান্ড নিল যে আমি বাংলাদেশে ফেরত আসবো। এবং এখানে টিকিট মিকিট নিয়ে অনেক ঝামেলা, অনেক এয়ারলাইন্সের অনেক কিছু ভেজাল টেজাল, কিন্তু বেগম খালেদা যখন অ্যাডামেন্ট হলেন তখন কিন্তু সেও সেদিক থেকে আসার প্রচেষ্টা করলো। এখন এই যে স্তম্ভ, বাংলাদেশের মানুষ আমি, আমাকে উৎখাত কেন করা হবে, আমাকে তাড়িয়ে কেন দেওয়া হবে, আমি তো কোনো অপকর্ম করিনি। তাহলে এই যে একটা ১/১১ যে কনস্পিরেসিটা, এই কনস্পিরেসিটা ধরেন একবারে নিজের জীবন দিয়ে সে মোকাবেলা করলো শেখ হাসিনার পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এখন আমরা তো বাহ্যিকভাবে তাসনুভারা, বেগম খালেদা জিয়াকে দেখে শুনে তাদেরই আবেগ কত। আজকে আমি হাসনাত আবদুল্লাহ সেদিন ইয়েটা পড়ে আমার খুবই, আমি আবেগ আপ্লুত হয়ে যাই। সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি বাঁচায় রাখো। তার এই অসুস্থতা প্রপার টাইমে ট্রিটমেন্ট হলে যে সুস্থতা উনি হতেন, যে শারীরিক শান্তিটা উনি পেতেন, অন্তত পক্ষে যার কারণে এই অসুস্থতা আরো ব্যাপক আকার ধারণ করলো, তার ফাঁসিটা যাতে দেখে যেতে পারে। হাদি একটা ছোট্ট সুশীল মন, সুন্দর করে সে বলছে যে আমার জীবনের খুব প্রত্যাশা ছিল যে আমার মাথায় হাত বুলে আমাকে দোয়া করে দিবে। তাহলে এখানে কি আসতেছে যে বেগম খালেদা জিয়া বিএনপির, শুধু বিএনপির প্রপার্টি না, কি বিএনপির জন্য যে করছে তা না, গোটা বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের একটা গৃহবধূ হিসেবে আজকে উনি সেই ৮১ সাল থেকে যুদ্ধ করতে করতে ওনাকে নিয়ে যে পর্যায়ে দাঁড়াইছে এবং যে পর্যায়ে তার সামাজিক এবং ব্যক্তিগত মানুষের আবেগ, এইটা রাজনীতিতে প্রাপ্তি খুব কম মানুষের ভাগ্যে কিন্তু ঘটে। রাষ্ট্রপতি জিয়া রহমানের দেখেন ৭ই নভেম্বর আসছে, তার আসা যাওয়া, এগুলো নিয়ে অনেক কথা বাংলাদেশের সংগঠন, বিরোধী সংগঠনে থাকতে পারে, কিন্তু আশা যেমন জনতার স্পন্দন নিয়ে, তার বিদায়টাও কিন্তু দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি জনতার উপস্থিতিতে। ঠিক বেগম খালেদা জিয়ারও একই কিন্তু অবস্থা দেখেন, যে এই যে ৮১ সাল থেকে রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পর থেকে ৯ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন, তারপরে ১/১১ রক্তচক্ষুকে উপেক্ষা করে নিজের জীবন, নিজের সন্তান, সমস্ত কিছু একসাথে জেলখানায় যে মানে আপোষ করব না, মঈনুদ্দিন ফখরুদ্দিন বারবার গেছে, কিন্তু উনি কখনো নমনীয় হননি। উনি স্টেট বলছে যে তোমরা রক্ষী বাহিনীর, সামরিক বাহিনী কখনো এই মর্যাদা পাইতারা, জিয়া রহমানের সে মর্যাদা দিচ্ছে, আজকে তোমরা রক্ষী বাহিনীর কাছে সামরিক বাহিনীর সমস্ত কিছু জলাঞ্জলিত হতো। তো যে তোমাদের জন্য এত কিছু করলো তাকে আটকে রেখে তোমাদের লাভ কি? অনেকভাবে। তো যাই হোক, আজকে বেগম খালেদা জিয়ার জীবনের ক্রান্তিকাল, মানুষ মরবে বাঁচবে সেটা আল্লাহর হায়াত যার যতদিন রাখছে,
কিন্তু এরকম সুপরিকল্পিতভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া দিয়ে যে পরিস্থিতিটার উদ্ভব হলো, এটার দায় অবশ্যই বিগত সরকারকে তো বহন করতেই হবে, এবং জাতি কখনো বিগত সরকারকে ক্ষমা করবে না। চিকিৎসা মানুষের একটা মৌলিক প্রাপ্তি, মৌলিক অধিকার। সেই অধিকারটা পর্যন্ত তাকে খর্ব করছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হওয়ার কারণে। তো সমগ্র দেশবাসী আজকে দলমত নির্বিশেষে রাষ্ট্রের অভিভাবক হিসেবে বেগম জিয়ার প্রতি যে সহানুভূতি, যে শ্রদ্ধা, যে সম্মান, এটা জীবনে মানুষের মৃত্যু থাকবে জন্ম থাকলে, কিন্তু এই প্রাপ্তি চিরঞ্জীব, এটা মনে রাখার মতো এবং আমাদের কাছে একটা আইডল, যে আমরা আমাদের জীবনে যেভাবে বেঁচে থাকবো ঠিক এভাবেই রাষ্ট্রের জন্য, গণতন্ত্রের জন্য, দেশের জন্য এইরকম আপসহীন মন মানসিকতা সুদৃঢ়ভাবে রাখার যে দৃঢ় প্রত্যয়, দৃঢ় শপথ বেগম খালেদা জিয়াই আইসিইউতে যেও, ভেন্টিলেশনে যেও বাংলাদেশের মানুষের কাছে বারবার সেটা প্রমাণিত হচ্ছে। এটা আমাদের গণতন্ত্রকামী মানুষের একটা অহংকার, মাথার মুকুট এবং স্মৃতি স্তম্ভ, শপথের একটি অংশ। আমরা আবারও প্রার্থনা করছি, দোয়া করছি যেন দেশনেত্রী আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরে আসেন। ডক্টর তাজনুবা, রাজনৈতিক কর্মী হিসাবে নয়, ডাক্তার হিসাবেই একটু জানতে চাই, ভেন্টিলেশনে ডায়ালিসিস হচ্ছে, চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আজকেও এসছেন, কালকেও আসবেন। এই যে ভেন্টিলেশনে যে চিকিৎসাটা হচ্ছে সেই জায়গা থেকে সবাই তো দোয়া করছেন রিকভারির জন্য, ওনার কন্ডিশনটা আপনাদের জায়গা থেকে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন বা মূল্যায়ন করছেন, কি অবস্থা আসলে? যতটুকু পাবলিক ডোমেনে আছে আপনারা তো সবাই জানেন যে ওনার ডায়াবেটিস, লিভারের সমস্যা, ফুসফুসের সমস্যা, কিডনিতে সমস্যা, মাল্টি সিস্টেম ওনার ইনভলভ আছে। এবং এইবার যেটা ভর্তির কারণ যে নিউমোনিয়ার জন্য, এবং সম্ভবত আমি যদি যতটুকু জেনে থাকি বা শুনেছি, গত মধ্যরাতে বা ভোরেই ওনাকে লাইফ সাপোর্টে দেওয়া হয় বা ভেন্টিলেশনে দেওয়া হয়, এবং আজকে প্রায় দুপুরের দিকে এটা আমরা মিডিয়াতেও দেখি। অনেক সময় হয় যে মানে একদম আমাদের মানে সাধারণ যারা মানুষজন আছে তারা মনে করে যে একবার যদি আমরা লাইফ সাপোর্টে দিয়ে দেই সেটা থেকে আর ফিরে আসা সম্ভব না, বা এটা একদম অন্তিম। অনেক সময় এটা হয় না। এটা এই যে মানে লাইফ সাপোর্টে দেওয়া মানেই যে এটা শেষ এরকম না। উনি কিন্তু এর আগেও এরকম অবস্থা থেকে ফিরে এসেছেন, কিন্তু যেহেতু বয়সের সাথে সাথে অনেকগুলো জটিলতা একসাথে হয়ে গেছে, আর এই দফা আমি যদি ভুল করে না থাকি এই দফায় ওনার ডায়ালাসিস শুরু হলো, 3টা কি 4টা ডায়ালাসিস পেয়েছে। তো যেহেতু অনেকগুলো অর্গান একসাথে ইনভলভ হয়ে গেছে এবং ওনার বয়সটা এবং ওনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সবকিছু মিলে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, কিন্তু আমরা আশা করি যে উনি এটা থেকে ফিরে আসবে। এটা থেকে ফিরে আসা কিন্তু সম্ভব। যে একবার সাধারণ মানুষ মনে করে যে লাইফ সাপোর্টে দেওয়া মানেই হচ্ছে এটার মানে একদম অন্তিম অবস্থা, এরকম না। অনেক সময় ডাক্তাররা, যে বিশেষ করে আইসিইউ যারা বিশেষজ্ঞ আছে তারা কিন্তু জাজ করতে পারে যে অক্সিজেনের মাত্রা কতটুকু কমে গেলে এটা আরও ফার্দার যাতে খারাপ না হয়, তার আগে যদি আমি তাকে লাইফ সাপোর্টে দিয়ে দেই তাহলে ফার্দার আর ক্ষতি হবে না। লাস্ট যে ডক্টরদের পক্ষ থেকে সর্বশেষ যতটুকু গণমাধ্যমকে জানানো হয়েছিল তা হচ্ছে যে চিকিৎসা তারা দিচ্ছেন সেটি বেগম খালেদা জিয়া নিতে পারছেন তার শরীরটা, এটি আপনি শুনেছেন নিশ্চয়ই। এবং অনেক সময় আমি এটা আরেকটা যেটা বোঝাতে চাচ্ছি যে অনেক সময় ভেন্টিলেশনে বা লাইফ সাপোর্টে আপনারা যেটাই বলেন এই কারণেই দেওয়া হয় যে যাতে ফার্দার আরো ক্ষতি না হয়। একটা তো হয় যে হঠাৎ করে রোগী কলাপস করলো বা হঠাৎ করে খারাপ হয়ে গেল, সাথে সাথে ওনার প্রাণ বাঁচানোর জন্য লাইফ সাপোর্টে দেওয়া হলো, বা কিন্তু অনেক সময় ফার্দার এটা কিন্তু বিশেষজ্ঞদের একটা অ্যাসেসমেন্ট থাকে, বিশেষ করে আইসিইউতে যেসব রোগী থাকে, এবং নিবিড় পর্যবেক্ষণ কিন্তু এই কারণেই বলা হয় যে খুব কাছ থেকে দেখে তার তার ব্যবস্থা নেওয়া হয় চিকিৎসা। ঠিক এইখানটায় যখন আপনি বলছেন যে সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা দেশের সব জনগণ এবং মানুষ তার জন্য প্রার্থনা করছেন যখন তার সুস্থতায় ফিরে আসার জন্য, ঠিক সেই দিন আবারও প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার 5 বছর, শেখ রেহানার 7 বছর, টিউলিপ সিদ্দিকের 2 বছরের কারাদণ্ড হয়েছে। একদিক থেকে একজনে সারা বাংলাদেশের মানুষের দোয়া পাচ্ছেন, আর এক জায়গায় তিরস্কৃত হচ্ছেন কিংবা শাস্তির
পাচ্ছেন, এটিকে কিভাবে হ্যাঁ, দেখবেন? এটা আসলে মানে আমি যদি রাজনীতির বাইরে গিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে বলি যে এটা হয়তো অনেকে বলবেন যে প্রকৃতির নেচার রিভেঞ্জ অফ নেচার এভাবে বলা যায়, কিন্তু আসলে এটার মানে আবেগকে এক পাশে রেখে আমাদের যদি আপনি রাজনৈতিক বাস্তবতায় এটা চিন্তা করেন, ম্যাডাম জিয়ার অসুস্থতাটা নিয়ে রাজনীতি আসলে আমি মেশাতে চাই না। হ্যাঁ, এটা এখন ওনার অবস্থার সংকটাপন্ন। আপনি এই ফ্যাসিস্টদের সব সাঙ্গপাঙ্গদের দুর্নীতি দুঃশাসন এটা আসলে মানে পুরো একদম উৎখাত না হলে এবং তাদের প্রত্যেকটা মানুষকে বিচারের, শুধু বিচার হলে হবে না, এই যে মৃত্যুদণ্ড দেওয়া 4 বছর 2 বছর এগুলো আসলে প্রতীকী বিচারের রায় হয়ে যাতে না থাকে, এটা আমার আসলে চাওয়া। এদের প্রত্যেকে যাতে জবাবদিহিতার আওতায় আসে এবং এরা যাতে পান না পায়, কারণ আমাদের বাংলাদেশের ইতিহাস তো খুব ভালো না। যখন দেখা যায় যে ক্ষমতায় আসে যার সুসময়, সে প্রতিপক্ষকে অনেক দমায়। হ্যাঁ, আপনি দেখেন, আমি একটা ছোট উদাহরণ দেই। এখনকার দুদক মানে 2025 সালে এসে দুদক বলছে যে 2008 সালে হাসিনা সম্পত্তি হলফনামায়, প্রার্থী হলফনামায় সম্পত্তি গোপন করেছিল। প্রকৃত যে সম্পদ তার পরিমাণটা দেখায় নাই। তাহলে এটা যদি 2008 সালেই দুদক এটা প্রকাশ করত, তাহলে কিন্তু সে নির্বাচন করার জন্য যোগ্য হতো না। আমি বুঝাতে পেরেছি কথাটা? তাহলে আপনি একটা সময় মানে যখন যে ঠিক একইভাবে আমার এখন 26-এর নির্বাচনে যদি ওই 8-এর মতোই যদি ওইটার রিপিটেশনটা হয়, যে আপনি এখন যে প্রার্থী আছে তার আপনি হলফনামাটা মিথ্যা হলে আপনি যদি তাকে কোনো ধরনের সুযোগ সুবিধা দেন, দুদক যদি তাকে প্রশ্ন করতে না পারে, তাহলে এই টিউলিপ 2 বছর পেল, কে 5 বছর পেল, এটাতে কিন্তু আমাদের কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, আবার যখন আরেক পক্ষ শক্তিশালী হবে তখন সেম এটা করবে। সো এটা আসলে এই যে আপনি যে কথাটা বললেন, তাদের যে আজকে রায় হয়েছে, এটা অন্য একটা বিষয়। কি বিষয়? যে আমাদের এখান থেকে প্রত্যেকটা গণতন্ত্রের প্রত্যেকটা স্তর থেকে এই ফ্যাসিস্টকে উৎখাত করতে হবে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করতে হবে। কথা শুনছিলাম ডক্টর তাজনুবা জাবিন, এনসিপির যুগ্ম আহ্বায়কের কাছ থেকে। আমরা বিএনপির নেত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া আপা, আপনার কাছে ফিরছি। যে প্রশ্নটি রাখতে চাই, যদিও আলোচনা সেখানে সব হচ্ছে যে মায়ের একমাত্র সন্তান, যদিও সারা বাংলাদেশের বিএনপি প্রেমিক সবাই এখন মায়ের মতো খালেদা জিয়া সেটি বলেন, কিন্তু তারপরও একদম ঐরসজাত তারেক রহমান এখন ফ্যাসিস্ট নেই, একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের পক্ষ থেকেও আজকেও বলা হয়েছে কোনো আইনগত বাধা নেই, তবুও কেন আসতে পারছেন না? উনি স্ট্যাটাস দিয়ে যেটি বলেছেন, আবারও একটু আমি পড়ে শোনাই। সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়, নিয়ন্ত্রণাধীন একক তার নয়। এই বিষয়গুলোকে আসলে আপনারা কিভাবে দেখছেন? অনেক যার যার মতো করে আলোচনা হচ্ছে বিভিন্নভাবে। আপনারা যারা দলীয় নেতা আছেন, দলের যারা, তারা তো দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ, তারা তাদের মতো প্রেস রিলিজ এবং প্রেস নোট তারা দলের পক্ষ থেকে দিবে। তো আমি 1/11 তো নিজের চোখে দেখেছি। আর তারপরে একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমার যে নিজস্ব অ্যানালাইসিস, যে এটা নিয়ে বিভিন্ন জন রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে, বিভিন্নভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং কিভাবে তারেক রহমান সাহেবকে ছোট করা যায়, সম্মানহানি ঘটানো যায় এবং মা ছেলের ভিতরের সম্পর্ক কেন টান নাই, কেন আসতে চায় না, এগুলো নিয়ে খুব ইমোশনাল ব্ল্যাকমেইল করতেছে অনেকেই বিভিন্ন পেজ খুলে। এগুলো আমার চোখে পড়ছে। আর পাশাপাশি 1/11 বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্রের জন্য স্থায়ী একটা কনস্পিরেসি ছিল এবং এটা এজেন্ডা নিয়ে আসছিল। এখানে ভারতীয় এজেন্ডা যেমন ছিল, ঠিক তেমনিভাবে ভারতের অপোজিট যারা আসছে, আমেরিকা থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন, এদেরও একটা এজেন্ডা ছিল। এবং আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, একবারে প্রধান থেকে আপ টু বটম, অধিকাংশটাই কিন্তু আপনার ওই 1/11 যে প্রবক্তা, ওই এজেন্ডা বাস্তবায়নকারীদের সব অন্যতম ছিলেন। দেখেন, ডক্টর ইউনূস সাহেব নিজেই কিন্তু একটা দল করে ফেলছিলেন। তারপরে আসিফ নজরুল সাহেবরা তো একবার প্রত্যক্ষভাবে ছিলেন। ব্রিগেডিয়ার সাখাত সাহেব পাতানো নির্বাচন 8 সালে সেটা করছে। 8 সালে যে পাতানো নির্বাচন হয়েছে এবং এটা আসন ভাগাভাগির একটা নির্বাচন এবং সুপরিকল্পিত একটা ফলাফলের নির্বাচন, এটা বাংলাদেশের সবাই
যারা যারা ভোট করছে তাদের পার্সোনাল অভিজ্ঞতা দিয়ে ভোট কেন্দ্রের ভোট, রেজাল্ট শিট, 100% উপরে কাস্টিং, ভোটার ভোট দেওয়া হয় না, ব্যালট পেপার শেষ, এই সমস্ত ব্যক্তিগত অভিজ্ঞতা কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে আছে, যারা ভোট করছে সরাসরি তাদের সবারই কিন্তু আছে। এখন ওই যে তখন তারেক রহমান সাহেবকে এখানে -2 যে আসতেছিল, হাসিনা তো নিজের অপকর্মের কারণে আজকে সে হচ্ছে বাংলাদেশের মাটি থেকে সে বিতাড়িত হয়েছে। কিন্তু হাসিনা যদি 1/11 তাৎপর্যটা বুঝতো তাহলে স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ কিন্তু তার ছিল না। কিন্তু তাকেও কিন্তু 1/11 হোতারাই ট্রাম্প কার্ড হিসেবে কিন্তু দেখেন তখন সবাই তার পক্ষে ছিল এবং তাকে এত বেশি উৎসাহিত করছিল। এবং এমনি তো নাচুরি বুড়ি, তারপর ঢোলের বাড়িটা যখন পাইছে তখন সে তো আর ধরাকে সরাগান করেনি। এবং তারপরে এই তারেক রহমান সাহেবের আশা আসতে না পারা, এই যে এখানে একটা তৃতীয় কি দ্বিতীয় শক্তির যে একটা ব্যাপার স্যাপার আছে, এটা তো 1/11 ষড়যন্ত্রই বলে দেয় সেটা। এবং 1/11 ভূত কি এই 25 সালে নামছে ঘাট থেকে, এইটা ধারাবাহিকভাবে চলছে এবং যা চলছে ওই এজেন্ডা বাস্তবায়নের ট্রু কপি হিসেবে চলছে কিন্তু সব। এই জন্য তারেক সাহেব যেটা বলেছেন উনি যথার্থই বলেছেন। একটা মায়ের জন্য সন্তানের যে আকুতি, সন্তানের জন্য যে মায়ের যে আকুতি, আমরা যারা ওই পরিবারটার সাথে ক্লোজ, আমরা মায়ের আকুতিও দেখেছি, সন্তানের আকুতিও দেখেছি। 1/11 আপনি দেখেন যখন তার মা মারা গেল খালেদা জিয়ার, একসাথে 3 মা ছেলেকে কিন্তু একত্রিত হতে দেয় নাই 1/11 সরকার, টাইম বেঁধে দিছে। এক টাইম আসবে কোকো জেলখানা যাওয়ার পরে আসবেন তারেক সাহেব জেলখানা যাওয়ার পরে আসবেন খালেদা জিয়া। তারপর কারোর সাথে কারো কিন্তু দেখা হতে দেয় নাই। এবং সেদিন সকাল থেকে রাত 12টা পর্যন্ত তো করে প্রেজেন্ট আমরা, এবং প্যারোলতে নেয়ার জন্য যা যা করার স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে ওইখানে যা কিছু করার আমি এবং ব্যারিস্টার খোকন সাহেবের দৌড়াদৌড়ি ছুটাছুটি করে এটা তখন করেছিলাম আমরা। তো এইটা কনস্পিরেসির একটা অংশ। এইটাকে যারা অপব্যাখ্যা করছেন, অবমূল্যায়িত করছেন, যারা অট্টহাসি হাসছেন এবং তারেক সাহেব বাংলাদেশে না আসলে নেতা কই বলে বিভিন্ন টক শোয়ে চিৎকার দিচ্ছেন, নেতা কই তো তারেক সাহেবই, বাংলাদেশে থাকলেও আছে, ওখানে থাকলেও আছে। কনস্পিরেসি মোকাবেলা করে তারেক সাহেব যেদিন বাংলাদেশে আসবেন সেদিন মনে করবেন বাংলাদেশের গণতন্ত্রটা ওই এজেন্ডার হাত থেকে মুক্ত পেল এবং সেদিন মুক্ত গণতন্ত্র বাংলাদেশে আসবে। আমরা কিন্তু পরাধীন গণতন্ত্রের অধীনেই বসবাস করছি এখন। এই পরাধীন গণতন্ত্রের হাতে মুক্ত হতে যে আর কত কি যে ত্যাগ স্বীকার করতে হবে সেটা আগামী ভবিষ্যৎই বলে দিবে যে কি পরিমাণ ত্যাগ স্বীকার করতে হবে। তবে গণতন্ত্র মুক্ত হয়নি, এটাই চরম সত্য। ধন্যবাদ। আমি আরো কিছু এই নিয়ে হয়তো প্রশ্ন করব, তার আগে একটু ধন্যবাদ যাবেন আপনার কাছে ফিরে আসি। মাইনাস ফর্মুলার কথা আসলে আমরা শুনছিলাম, এর আগেও অনেক দিন থেকেই আলোচনায় আসছে। 24 পরবর্তী সময়ে সেই মাইনাস ফর্মুলা এখনো বিদ্যমান বলে আপনি মনে করেন কিনা? প্রবক্তারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এটি একদম সুস্পষ্টভাবে কিন্তু পাপিয়া ভাসিয়ে অভিযোগটা করেছেন। দেশীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, তারেক রহমানের না আসার পেছনেও তিনি কারণ দেখছেন। আপনারা কি মনে করেন? এই যে বিগত দিনে যে আপা বারবার 111-এর কথা বলছেন, ওনাদের এটার একটা ট্রমা আছে এই 111 এবং -2 এই আলাপটা গণ অভ্যুত্থানের পরে, আমি যদি ভুল করে না থাকি, বিএনপির পক্ষ থেকেই বা ওনাদের নেতাদের মুখেই প্রথম এটা আসে। যদিও এটার বিভিন্ন শঙ্কা, আশঙ্কা, ষড়যন্ত্র অনেক কিছুর থাকতে পারে মনে, কিন্তু আমার মনে হয় না যে সেই বাংলাদেশের পরিবর্তিত একটা গণ অভ্যুত্থানের পরে যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট এখন এটা সম্ভব। এটার শঙ্কাটা আছে, থাকতে পারে, অনেকে অনেকভাবে এটা বলার চেষ্টা করতে পারে, কিন্তু আমি মনে করি না। কেন মনে করি না? একটা প্রজন্মগত শিফট কিন্তু রাজনীতিতে বাংলাদেশে হয়েছে এবং একটা অনেক বড় অভূতপূর্ব একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং এইটাকে উপেক্ষা করে ওই পুরনো ফর্মুলাটাকে আবার সমীকরণ দিয়ে বাংলাদেশ চালানো, আমার মনে হয় না এটা এতটা সম্ভব হবে বা এতটা সহজ হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সব রাজনৈতিক দলগুলো অংশ নিবে এবং ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এটা আমি বিশ্বাস করি। আরেকটা কথা আপা যেটা বললেন যে তারেক রহমানের সব কনস্পিরেন্সি মোকাবেলা করে ফিরে আসলেই গণতন্ত্র মুক্ত হবে, এই কথার সাথে আমি হাম্বলি দ্বিমত করি।
গণতন্ত্র মুক্ত হওয়া শুধুমাত্র ওনার ফিরে আসা না আসার উপর আসলে ডিপেন্ড করে না। উনি ওনার মায়ের এই সংকটের সময় উনি দেশে আসছে কি আসছে না এটা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না, এটা সম্পূর্ণভাবে ওনাদের পারিবারিক আর দলীয় বিষয়। কিন্তু আমাদের অনেকগুলো সমালোচনা বিএনপিকে নিয়ে আছে, এটা কেন্দ্রিক আমাদের কোনো, আমরা সমালোচনা করব পলিসি মেকিং এর ক্ষেত্রে, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে, এবং গণতন্ত্রের উত্তরণের জন্য যেসব নিয়ম কানুন, যেসব সংস্কার নিয়ে আমাদের আলোচনা চলেছে, সেটা নিয়ে শুধু বিএনপি না, প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে আমাদের মত থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, আলোচনা সমালোচনা থাকতে পারে, কিন্তু ওনার ফিরে আসা না আসা এটা সম্পূর্ণ তাদের বিষয়। এটা নিয়ে আমি রাজনীতি করতে চাই না বা কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাই না। এখন আপনি বলেন গণতন্ত্র মুক্ত, আপনি শুধু একটা মানুষের উপর বা একজন নেতার উপর নির্ভর করবে গণতন্ত্র, এই আইডিয়াটা থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। আপনি দেখেন এই যে বিরতির আগে যে উদাহরণটা দিচ্ছিলাম, যে নির্বাচন কমিশনার কি এখন এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠুভাবে ওনারা পালন করতে পারবেন, কতটা প্রশাসন এবং নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ থাকবে, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে এরকম একটা আইন শৃঙ্খলার মধ্যে, বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু খুবই এখনো বিপর্যস্ত, এবং অনেকগুলো গোয়েন্দা রিপোর্ট আছে যে নির্বাচনকে কেন্দ্রিক অনেক সহিংসতা হতে পারে। অলরেডি আমরা অন্তর্কোন্দল দেখছি বিভিন্ন দলের মধ্যে, আমরা অস্ত্রের মহড়া দেখছি। গতকালও খুলনায় প্রকাশ্যে আদালত প্রাঙ্গণে 2 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, তার আগে ঢাকায় মামুনকে, এগুলোকে কিন্তু সব 2টা দলের অন্তর্কোন্দলে কিন্তু প্রকাশ্যে খুন হচ্ছে, এবং এগুলোর কোনো ফলো আপ আমরা কিন্তু দেখছি না, খুনিরা গ্রেফতার হতে বা এই বিষয়গুলো আলোচনা আসতে। আপনি এই পরিস্থিতিগুলো থেকে উত্তরণ একজন এর, এবং সেই 1400 মানুষ জীবন দেওয়ার পরে 15 বছর বাংলাদেশ নির্বাচন থেকে বঞ্চিত হওয়ার পরে আপনি যখন একজন নেতার উপর গণতন্ত্রের মুক্ত ডিপেন্ড করে, এটা কিন্তু আমরা একেবারেই মানতে নারাজ। গণতন্ত্রের মুক্তি নির্ভর করবে আপনি এই ক্ষমতার এই জবাবদিহিতাটা কতটুকু নিশ্চিত করছেন, নির্বাচনটা কতটুকু সুষ্ঠু করছেন। আপনি দেখেন এখন কিন্তু আমি নিজে প্রশ্ন করতে চাই নির্বাচন কমিশনারকে, যে ওনারা যে বিধিমালা ওনারা ব্যবহার করেন, এই যে তফসিলের আগে পোস্টার পরে পোস্টার, এসবের জন্য ওনারা কোনো বড় রাজনৈতিক দলের প্রার্থীকে আইনের আওতায় আনতে পারবেন কিনা, এই সৎ সাহসটুকু ওনাদের আছে কিনা, সেটি আগে কি করে প্রমাণ করবেন? নির্বাচন তো তার আগে কোনটা নেই। এই না যারা এই যে নির্বাচন কমিশনার নিরপেক্ষ কিনা এই প্রশ্ন যে আমরা শুরু থেকে করছি, কেন করছি? আমরা চাই না পূর্বের নির্বাচনগুলোর মতো রিপিটেশন আবার হোক। এই যে আপনি দেখেন প্রশাসন যে কমপ্লিট ভাবে 2 ভাগে ভাগ হচ্ছে, রীতিমতো টানাটানি হচ্ছে 2টা বড় রাজনৈতিক দলের মধ্যে, এই ক্ষমতা প্রশাসনকে ব্যবহার করে আবার ইলেকশন আগের মতো ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিনা, এবং এটার ব্যাপারে কোন রাজনৈতিক দল কতটুকু সদিচ্ছা আছে, এগুলো থেকে আমরা মুক্ত হচ্ছি কিনা। 2 ভাগে ভাগ হচ্ছে কাদের? সেখানে এনসিপির কি 1 ভাগ আছে? কিভাবে এনসিপির ভাগ থাকবে? আপনি যেই 27, 28, 29, 30, 35, 37 যেসব ব্যাচ থেকে আপনি প্রশাসনিক কর্মকর্তা, ডিসি, ওসি, এসপি লটারি করে যেভাবে দিচ্ছেন, এনসিপির সবাই তো পাশ করলো, ছাত্রত্বই শেষ হলো মাত্র 2-1 বছর, তাহলে আপনি এদের প্রতিনিধি আপনি এই প্রশাসনে কিভাবে পাবেন? এনসিপি শুরু থেকেই বলে যে নতুন বন্দোবস্তের কথা বলে, পরিবর্তনের কথা বলে। দেখেন এই সিস্টেমের পার্ট হলে তো আর রাজনীতি নতুন একটা দল করে রাজনীতি করা লাগে না, আগে যেগুলো ছিল ওদের কারো অংশ হয়ে গেলেই হয়। কিন্তু আপা সেখানটায় প্রশাসন না হয় আপনারা, এটি প্রশাসনিক সিস্টেম, নতুন করে কেউ কিন্তু ডিসিও করতে পারবে না, এসপিও করতে পারবে না, তো সেখানে আপনাদের দলেও আমরা কিন্তু একদম আপনাদের তারুণ্য নির্ভর দেখছি, অভিজ্ঞ রাজনীতিবিদ অথবা শিক্ষাবিদ অথবা অন্য কোনো ক্ষেত্রে যারা অভিজ্ঞ প্রবীণ, তাদেরকে আপনারা নিচ্ছেন না কেন? প্রবীণদের সাথে আপনাদের কি কোনো ক্লাস আছে? এই যে আমাদের এনসিপি কে ঘিরে যে কয়েকটা বয়ান স্টাবলিশ করার চেষ্টা করে, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম। বয়ান আপনাদের জবাব আমরা তো জানতে হবে, কারণ প্রকাশ্যে যাদের দেখি সেখানে কিন্তু সব তরুণদেরই দেখি, অন্যান্য দলে যেমন তরুণ। আমি বলি তাহলে আপনি বুঝবেন, আমি মাঝখানে কথা বলে আপনি যখন বয়ান বলতে আমি এটা বুঝাচ্ছি যে
ধারণা করা হয় যে আমরা বড়দেরকে সম্মান করি না বা তাদেরকে ওভাবে তাদের মন্তব্য, তাদের আলোচনা, তাদের উপদেশ আমরা আমলে নেই না। এটা এক ধরনের বয়ান কিন্তু স্টাবলিশ, হ্যাঁ, এটা একটা ভুল বয়ান। আপনাকে দেখতে হবে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী এটা ছিল স্টুডেন্ট আপরাইজিং, এটাকে ডাকাই হয় ছাত্রদের আপরাইজিং, এবং তরুণরাই এটার নেতৃত্ব দিয়েছে। তো তাদের নেতৃত্বে এনসিপি গঠন হয়েছে মাত্র 8 মাস। আপনি বিভিন্ন জায়গায় নিশ্চয়ই পড়েছেন আমাদের একটা উপদেষ্টা পরিষদ হবে এবং খুব শীঘ্র এর মাঝেই কিন্তু এই নির্বাচনের আপনার মার্কা নিয়ে, এরপর নিবন্ধন নিয়ে, এরপর আপনার এখন সামনে তফসিল ঘোষণা হবে, প্রার্থী তালিকা নিয়ে আমরা 8 মাসের মধ্যে কিন্তু অনেক কিছু করছি একসাথে। তো আমাদের উপদেষ্টা পরিষদ আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, আমাদের যে বিভিন্ন পেশাজীবী যে সংগঠনগুলো হয়েছে, আমি আমাদের ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সেরটা বলি, এটার যে কনভেনার উনি কিন্তু খুব স্বনামধন্য একজন প্রফেসর। ল অ্যালায়েন্সে, ন্যাশনাল এনসিপির যে ল অ্যালায়েন্সের যে সংগঠন, তাদের সেখানেও কিন্তু অনেক সিনিয়র আইনজীবী আমাদের সাথে যুক্ত আছেন। আপনাদের সহযোগী সংগঠনগুলোতে আপনারা সহযোগী সংগঠন না, আমাদের সাথে সিভিল সোসাইটির এবং সমাজের এবং লোকাল পর্যায়েও যারা সম্মানিত শিক্ষক আছেন এবং ওখানকার বুজুর্গ আছেন, যারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ, তাদের অনেকের সাথে যোগাযোগ আছে। কিন্তু আপনি যে বললেন দেখা যাচ্ছে না, সামনে আসছে না, দলটা নেতৃত্ব বা গঠন হয়েছেই তরুণদের নেতৃত্বে। আপনি 8 মাসের মাথায় মানে তরুণদের জানতেও হবে আপনি কোন কোন সিনিয়রকে নিয়ে সামনে এনে রাজনীতি করবেন বা দলটা পর্যাপ্ত সময় আছে। এই মাসেই তো তফসিল হওয়ার কথা হিসেব অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এটা আমি একটু শেষ করি। মনোনয়ন কিন্তু আমাদের কোনো বয়স সীমা দিয়ে নেওয়া হয় নাই যে শুধু তরুণরা আমাদের মনোনয়ন নিতে পারবে। অনেক মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন মানুষ কিন্তু 1,500টা মনোনয়ন ফর্ম কিনেছেন। আমরা কিন্তু এখনো প্রার্থী তালিকা প্রকাশ করি নাই, এবং এত অল্প সময়ের মধ্যে যে আমাদেরকে এখানে সিনিয়রদেরকে যুক্ত করতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু নাই। সেটা সিনিয়র হোক, জুনিয়র হোক, যেভাবেই হোক, আপনারা বয়স দিয়ে কিন্তু এটাকে পরিমাপ করতে পারবেন না। আমাদের এনসিপির স্পিরিটের সাথে, আকাঙ্ক্ষার সাথে, এবং এই যে গণতান্ত্রিক যে পরিবর্তনগুলো আমরা চাই, সেটার সাথে যার আমাদের সাথে যুক্ত হবে তাকেই কিন্তু আমরা যুক্ত করে নিব। কিন্তু আপনি একদম শুরুতেই এটা বলতে পারেন না যে কেন আমরা সামনে সিনিয়র কাউকে দেখছি না, কারণ এটা তো তরুণদের হাত ধরেই হয়েছে। না, আমরা প্রশ্নটা করলাম, উত্তরটা তো চাচ্ছি যেটি। আমি আবারও আপনার কাছে ফিরবো। আমি পাপি আপা আপনার কাছে আসি। 111 এর ট্রমা বিএনপির মধ্যে আছে শুনেছি। তাসনুভা সঠিক কথা বলে নাই, কারণ 111 এর ট্রমা বিএনপির নাই, কারণ আমরা ফেস করছি এবং যুদ্ধ করে ওটাকে মোকাবেলা করেছি। এবং বেগম খালেদা জিয়া যে জানে তাকে 30টা মাত্র সিট দেওয়া হবে, পাতানো নির্বাচন জেনে বুঝে আমরা গেছিলাম যে 111কে আমরা মোকাবেলা করব। এটি 8 সালে নির্বাচনে অংশগ্রহণ করাটাই এটার হচ্ছে জ্বলন্ত প্রমাণ। আর তাসনুভা আরেকটা যেটা কথা বললো, ওটা তো আমি দ্বিমত পোষণ করছি যে একজন ব্যক্তির উপর গণতন্ত্র নির্ভর করে না। একজন ব্যক্তির উপর গণতন্ত্র নির্ভর করে সেটা ঠিক আছে, কিন্তু আমি যে কথাটি বলার চেষ্টা করেছি এটা ভাবার্থটা বুঝতে হবে যে 1/11-তে তারেক রহমান সাহেবকে পাঠানো হলো, আরাফাত রহমান কোকো সাহেবকে পাঠানো হলো, তারপরে বেগম খালেদা জিয়াকে পাঠানোর প্রস্তুতি চললো, এবং বেগম খালেদা জিয়াকে 3 দিনের ভিতরে পাঠানো হবে, দরকার ইনজেকশন দিয়ে পাঠানো হবে। এটা ফেস করছি আমরা, মিডিয়া, আপনারা সারা রাত ক্যান্টনমেন্টের বাসায় বসছিলেন, আমরা সারা রাত ঘুমাইনি, যে আমরা অন্তত রাতের পর রাত আমরা যাচ্ছি যে পাহারা দিয়েছি বেগম জিয়াকে, যে বেগম জিয়াকে কি অ্যাম্বুলেন্সে করে নেবে নাকি নিয়ে নেবে। তখন সাংবাদিকদের সাথে আমাদের যোগাযোগটা খুব ব্যাপক ছিল। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রে এজেন্ডা এবং কনস্পিসিটা চোখে দেখেছি, ফেস করেছি, মোকাবেলা করেছি, যার কারণে তারেক রহমান সাহেবের দেশের বাইরে যাওয়া এবং বাংলাদেশে ফিরতে না পারা, এটা অবশ্যই একটা এজেন্ডা এবং কনস্পিসির অংশ। পারিবারিক রাজনীতি, এক ব্যক্তি ছাড়া দল চলবে না, এগুলো 1/11-র এজেন্ডা ছিল। 1/11 কিন্তু তখন যে খালেদা জিয়া মুক্ত, হাসিনা মুক্ত আওয়ামী লীগ বিএনপি বানানোর চেষ্টা করছে, এবং আমাদের দলের ভিতরে একটা কাউন্টার কমিটিও কিন্তু বানাইছিল। সাইফুর রহমান সাহেব, মেজর হাফিজ, সাদেক হোসেন খোকা সহ আরো অনেককে নিয়ে যে সংস্কারপন্থী বলে যে ব্যাপারটা, সংস্কার মানে তো এটা বিপ্লব, সংস্কার মানে তো এটা না বিদ্রোহ, সংস্কার মানে তো দল ভাঙার কনস্পিসি না। আমি আমার দলের ভিতরে বসে আমার দলের সংস্কার আমি করব, আমার যেগুলো বিষয় বস্তু আধুনিক করার জন্য প্রয়োজন সেটা আমি বসে করব। কিন্তু একটা সরকার আর্মির বুট, বুলেট, ব্যালট নিয়ে এসে একবারে চাপ প্রয়োগ করে কমিটি করে বলে পাল্টা কমিটি জমা দিবে নির্বাচন কমিশনে, এই জিনিসগুলো তো তাসনুভারা মোকাবেলা করেনি, এগুলো আমরা মোকাবেলা করছি। এই জন্য ট্রমা ফ্রামা আমাদের ধরে না,
আমরা এরশাদের 9 বছর আন্দোলন করছি, ট্রমা বলে কিছু নাই এখানে, আপা- আর এটা মোকাবেলা করলাম, এখানে ট্রমা বলে কিছু নাই। কিন্তু এখানে ঘটনা আছে, এরা বুঝতে পারবে তফসিল যদি হয় আর যদি না হয়, হওয়ার পরে যদি নির্বাচন না হয়, তখন তারা ভালো করে বুঝবে যে এজেন্ডাটা কোথায় আছে। সেই সংখ্যা দেখছেন? আমি নির্বাচনের কোনো প্রস্তুতি দেখছি না বর্তমান সরকারের। খুলনাতে কোথায় আসামির সাথে ছিনতাই করে কি কি মামলা হয়েছে, ওটাকে বিএনপির কোন্দল কি দুই দলের কোন্দল বলে চাপাই দিলে এখানে হবে না। ঈশ্বরদীতে যে ছেলেটা মিছিলে হামলা করছে তার দল আইডেন্টিফাই করা হয়েছে, তার বাবা মা স্বীকার করছে কোন দল, এখানে জামাত প্রেস রিলিজ দিয়ে অস্বীকার করলে হবে না। আজকে মসজিদে ইসলামকে নিয়ে যে ব্যাখ্যা অপব্যাখ্যা, রাজনীতির স্বার্থে যে ব্যবহার, এজেন্ডা আমি কেন বলবো না, রাজনৈতিক দল সংস্কার বাদ দিয়ে এজেন্ডাতে যে এসে বসলো আলী রিয়াদ সাহেবরা, যেখানে ধর্মকে রাজনীতিতে অপব্যবহৃত বন্ধ করতে পারলো না। মসজিদে মারামারি, এই তফসিল দেখেন কিভাবে হয়। জি, নির্বাচনের সেই জায়গায় এটা তো দল ভিত্তিক হবে না, মুসলমানের কোরআন শরীফ। যে আপা একটু যদি আমি নিশ্চয়ই আপনি বলবেন, নির্বাচনের তফসিলের সাথে তো আপনারা এরই মধ্যে মনোনয়ন যাদের ঘোষণাও হয়েছে, একটা প্রাথমিক আপনাদের মনোনয়ন দিয়েছেন, সেখানে তারেক রহমানও ভোট করার কথা, বেগম খালেদা জিয়াও 3 আসনের ডিক্লার হয়েছে, কিন্তু আজকে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে তারেক রহমান এখনো ভোটারই হননি। তাহলে এই যে এখনো আসতে পারছেন না, তারেক রহমান আসতে না পারলে ভোটার না হলে উনি ভোট করতে পারছেন না, এটা তো স্বাভাবিক হিসাব। এখানে তো অন্য কিছু জটলা তো আর পাকাচ্ছে না, এখানে জটলাও বাঁধবে না। এখন আমার যেটা ব্যাপার যে নির্বাচন, এই যে ইসি এটা বললেন, ইসি নিজে এই যে আপনি একটা জিনিস দেখেন, রাজনৈতিক সংগঠনরা নির্বাচন করে, ইসি আর অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা তো নির্বাচনে অংশগ্রহণ করে না, তারা নির্বাচন করায়। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আরপিওতে সকল দল জোটভুক্ত হলে কি সমঝোতা করে নির্বাচন করলে, মানে জোটের অংশ হিসেবে করলে যে প্রতীকটা, এর আগে জামাত ইসলামও ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করছে, কি আমাদের সাথে মাহমুদুর রহমান মান্নারও ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করছে। এবার যে জোটের প্রতীক থাকতে পারবে না, যার যার প্রতীক নিয়ে জোট করতে হবে, কোন রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তটা নিছে? ইতিমধ্যে এটি আপনি একটা নাম বলতে পারবেন সাংবাদিক হিসেবে যে অমুক রাজনৈতিক সংগঠনের সঙ্গে আলোচনা করে হচ্ছে ইসি এই সিদ্ধান্তটা নিছে? তো ভোট কে করবে? ইসি করবে? ডক্টর ইউনূস করবে? অন্তর্বর্তী সরকার করবে? না রাজনৈতিক সংগঠন করবে? তো রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা না করে এটার কারণটা কি? কার সাথে চরিতার্থ করতে যাচ্ছে? প্রথমত। দ্বিতীয়ত লটারি আমার ডিসি তো যে দিছে এর আগে প্রথম 5ই আগস্টের পর যেটাকে দিছে চাঁপাইনবাবগঞ্জে, একবার ইসলামী ছাত্র শিবিরের নেতা সে, তারপরে 5ই আগস্টের পরে তাকে জয়েন্ট সেক্রেটারি প্রমোশন দিয়ে তাকে তুলে নিয়ে আসা হলো এবং জামাতের যা পারপাস সে সব করে আসলো। শেখ হাসিনার রায়ের দিনকে রাত 3টার সময় 15 দিন আগে একজনকে পাঠিয়েছে, সেইটাকে রাত 3টার সময় 15 দিন পর প্রত্যাহার করছে, আর একটাকে পাঠানো হলো, সেটা ইসলামী ছাত্র শিবির। তাহলে লটারি কে লটারি দেখে? এত ছাত্র শিবিরের প্রশাসনে আসলো কি করে? এখন এত ছাত্র শিবির কেন আসবে না? আওয়ামী লীগের সাথে ল্যাসে ঘাসে যখন জামাত ইসলাম রাজনীতিতে 15 বছর তারা হলও ছাড়েনি, তারা দলও ছাড়েনি, আন্ডারগ্রাউন্ডে যে আওয়ামী লীগ হয়ে গেছে। বাবা কিন্তু বলেছে দুই পক্ষ ভাগ করে নিয়েছে। ঠিক আছে, উনি জামাত হয় আরেক পক্ষ, তো তিনি ইঙ্গিত করেছেন আমি বাংলাদেশে কোনো প্রশাসনে বিএনপি থাকা আমি চাই না, আমি চাই নিরপেক্ষ নির্বাচন। এজেন্ডা যদি কোনো দল দিতে না পারে, তার লোকেরা 2টা ভোটারও যদি থাকে, তাদেরকে সঠিকভাবে ভোট দিতে হবে, ওই 2টা ভোট সঠিকভাবে কাউন্ট করতে হবে নির্বাচন কমিশনকে। এই প্রশাসন, এই নির্বাচন কমিশন, এই ভোটের বিধি ব্যবস্থা, আমি পাপিয়া বাংলাদেশের নাগরিক হিসেবে ব্যক্তিগতভাবে আমার প্রত্যাশা, এখানে আমি দলবাজি বুঝি না। সৈয়দা আসিফ আশরাফি পাপিয়া, বিএনপির নেত্রী, একসময় তুখোর ছাত্র নেতাও ছিলেন, তার কথা শুনছিলাম আমরা। ডক্টর তাজনুবা জাবিন, আপনার কাছে আসি, একটি জোট নিয়ে শুনতে চাই। একদমই আমরা শুনতে পাচ্ছিলাম কয়েকদিন আগে যে গণ অধিকার এবং এনসিপি একভূত হয়ে যাচ্ছে। শেষ একদম মোটামুটি আমরা প্রস্তুত ছিলাম যে সংবাদ সম্মেলনের মাধ্যমে এনসিপি সহ আরো 5টি দল হয়তো জোট বা কোনো একটা কিছু হচ্ছে। কেন একদম শেষ মুহূর্তে আপনারা এই থেকে পিছিয়ে আসলেন এবং কবে নাগাদ আবার এটি কি হবে নাকি একদম স্থগিত হয়ে গেল? না, এটা এর আগেও যখন গণ অধিকারের সাথে একীভূত হচ্ছিল তখন মিডিয়া বেশ কয়েক ধাপ এগিয়ে এটাকে মোটামুটি একদম কনফার্ম করে দিয়েছিল। আমরা বক্তব্য নিয়েছি, কিন্তু সেখানে গণ অধিকারের নেতারা কিন্তু এটি বলেছে বা আপনাদের নেতারা আগেরবারের কথা জি আগেরবারই গণ অধিকারের তখন না, আমাদের পক্ষ থেকে কিন্তু এরকম কোনো কিছু বলা না। আমরা বলেছিলাম যে আলোচনা চলছে, এটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু কিছু মিডিয়া আগ বাড়িয়ে নির্বাচন কমিশনে, তখন আমরা শাপলাকলি প্রতীক পাইনি, তখন আগ বাড়িয়ে নির্বাচন কমিশন পর্যন্ত চলে গিয়েছিল। আমাকেই একটা টেলিভিশনে নির্বাচন কমিশনের একজন সচিব যুক্ত ছিলেন,
বললো যে যদি একীভূত হয়ে যায় সেক্ষেত্রে প্রতীক কি হবে, অনেক কিছু, মানে এত দূর আলোচনায় কিন্তু আমরা যাইনি। আমরা এবারও আমরা বলছি যে আমাদের মধ্যে আলোচনা চলছে এবং সেটা কতটুকু ফলপ্রসূ হবে এটা কিন্তু অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। কারণ আমরা সবসময় বলেছি যে আমরা রাজনীতিতে একটা আলাদা ভরকেন্দ্র হতে চাই। এখন এখানে যেটা হয়েছে, এখানে আমাদের নির্বাহী সভাতে অনেকের একটা দ্বিমত আছে যে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা যুক্ত হতে পারি না, যাদের সাথে আমাদের সংস্কার কেন্দ্রিক বা আমাদের কোনো নীতির কোনো সংঘর্ষ হবে না, আদর্শের কোনো সংঘর্ষ হবে না, এবং এই যে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য যারা আমাদের সাথে একমত হবেন, আমরা কাছাকাছি থাকবো, আমরা একটা আন্দোলন করতে মানে একটা জোট করতে পারি, আমরা একটা রাজনৈতিক জোট করতে পারি। পরবর্তীতে আমরা কর্মসূচিতে গেলাম, এটা যদি ফলপ্রসূ হয় পরবর্তীতে এটা নির্বাচনের দিকে যাবে। তো এরকম একটা আলোচনা চলছে এখন। এটাতে যেহেতু এখানে আমাদের একটা সামষ্টিক মানে কালেকটিভ লিডারশিপ আছে, এককভাবে সিদ্ধান্ত, এবং আমাদের ইসি যে বডিটা আছে, নির্বাহী বডিটা, এটার একটা সিদ্ধান্ত আমলে নেওয়ার একটা বিষয় সবসময় থাকে। তো আমাদের নেতৃবৃন্দ নিশ্চয়ই এই আলোচনা চলছে এবং এটার যদি ফলপ্রসূ হয় তাহলে এটা আপনাদেরকে জানাবে। গণমাধ্যমে যতটুকু এসেছে আপ বাংলাদেশের বিষয়ে আপনাদের আপত্তি ছিল, প্রশ্ন হচ্ছে থাকতেই পারে, কিন্তু আপ বাংলাদেশের অনেক নেতাদের সাথে আপনাদের এনসিপির যারা তখন সমন্বয়ক ছিলেন, তারপরে তখন আমরা দেখেছি যে আন্দোলনে ছিলেন, হাসিনা বিরোধী আন্দোলনে, আপ বাংলাদেশ আপত্তির কারণটা কি আপনাদের? ওনাদের 2-3 জন বেশ এখন যারা নেতৃত্বে আছেন তারা কিন্তু নাগরিক কমিটি যখন ছিল তখন কিন্তু যুক্ত ছিল, এবং এটা যখন পার্টি ফরমেশন হয় তখন ওনারা নানা অভিযোগ দিয়ে পার্টিতে আসেন না এবং বের হয়ে ওনারা আলাদা একটা প্ল্যাটফর্ম করেছেন, এবং এখন আবার ওনারা একীভূত হতে চাচ্ছেন। এবং আমি পত্রিকায় পড়লাম যে ওনাদের একজন বলেছেন যে এনসিপি নেতাদের এটা অজানা না যে ওনারা আসতে চাচ্ছে, তাহলে এখন কেন আপত্তি জানাচ্ছে। ব্যাপারটা এরকম না। এখানে আসলে আমরা যেটা বলছি যে আমাদের নির্বাহী কমিটির অনেক সদস্যেরই এটা একটা দ্বিমত আছে, যেটা আমরা রাজনৈতিক প্ল্যাটফর্মে যাই। আমি আলোচনা আছে বাম ঘরানা এবং ইসলামিক ঘরানা, এই দুটো ঘরানা এনসিপির মধ্যে দুটো পক্ষ আসলে দ্বিমুখী, তাদের চিন্তা চেতনা হয়ে যাচ্ছে, এরকম একটু খুব ছোট্ট করে উত্তর দেবেন। এরকম কোনো কিছু থাকলে মানে আমি যে ফ্রেমিং এর কথা বলছিলাম না, আপনি দেখেন শুরুতে আমাদেরকে বলা হলো যে আমরা 24 দিয়ে মুক্তিযুদ্ধকে ঢেকে দিতে চাচ্ছি, তারপর বলা হলো যে আমরা হেফাজতে আমাদের একজন নেতা গেছে সেই নিয়ে আমরা হচ্ছি নারী বিদ্বেষী, আমরা বাউলের উপর হওয়ার হামলার প্রতিবাদ জানালাম, সাথে সাথে ধর্ম অবমাননার বিরুদ্ধে আমরা কথা বললাম, আমরা হয়ে গেলাম ইসলাম বিদ্বেষী। তো এসব বলা আসলে খুব সহজ, এই যে বাম ডান এসব বলা আসলে খুবই সহজ, কিন্তু আমি রাজনৈতিক দলের একটা সংগঠনের মধ্যে থেকে আমি বুঝতে পারছি যে এটা মানে যাতে সফল না হয়, হ্যাঁ, একটা থার্ড একটা সেন্টার না হয় পাওয়ারের, এজন্য অনেকগুলো জিনিস কাজ করছে। তো এটাকে মোকাবেলা করে এই যে আপনি বললেন না ডান বামের, এইগুলো অনেক পুরনো আর কি ফর্মুলা একটা বিভাজন ঘটানোর জন্য। সো এগুলো একেবারেই আমি পার্সোনালি এগুলাকে আমলে নেই না, কারণ আমি যেহেতু সংগঠনের মধ্যে আছি। আমি দুইটা বিষয় আপার একটু বলতে চাই। আপা বললো যে আরপিও সংশোধনে যে জোটবদ্ধ যারা হবে তারা নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবে না, নির্বাচন করতে হবে বড় দলের। এইটা এখতিয়ার ইসিকে কে দিল? কোন রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিল? কেন ইসিকে কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে? ইসি একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, এবং বিএনপির যে সাথে যারা আছে তারা কিন্তু একজন এই যে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন দল কিন্তু এটার এই বিধানটাকে চ্যালেঞ্জ করে রায় করেছে। তা আপনি যদি নিজ প্রতীকে আপনি যদি যেই প্রতীক দিয়ে আপনার দলকে চিনবে, আপনি যদি ওই প্রতীকে নির্বাচন না করতে চান, তাহলে আপনি ওই দল কেন করছেন? আপনি বড় দলই করেন। যে দলটা আপনি করছেন, এক দলে এক নেতা দুই নেতা, কিন্তু প্রতীক আছে, নিবন্ধন আছে, তাহলে ওটার আর কি দরকার? আপনার অস্তিত্বই তো আপনার প্রতীক দ্বারা প্রকাশিত হয়। এবং যেটা আরপিও সংশোধন হয়ে গেছে, পরবর্তীতে বিএনপি নেতার আবার এটার আবেদন করে এটাকে
তারা পরিবর্তন করতে চাচ্ছে। এখন এই যে একদল এটা হাইকোর্টে রিটও করেছে, তাহলে এই যে এই ব্যাপারগুলা কি আমাদের গণতন্ত্রকে প্রশ্ন করে না? আরেকটা কথা আমি আপনাকে বলি, এই ইসি যখন গঠন হয়েছে, নির্বাচন কমিশনাররা যখন নিয়োগ পেয়েছে, কোন নিয়মে নিয়োগ পেয়েছে? সেই পুরনো ফ্যাসিস্ট নিয়মেই কিন্তু নিয়োগ পেয়েছে, এবং এটা নিয়েই কেন কেউ প্রশ্ন করছে না? আপনি দেখেন, স্বাধীনতার পর থেকে প্রবাসীদের যে ভোটাধিকার, তারা যে ভোট দিতে পারে, এই জিনিসটাই কোনো রাজনৈতিক দল স্টাবলিশ করতে পারে নাই। এটা এনসিপি আসার পরে এটা আপনারা স্বীকার করেন আর না করেন, এটা একদম স্টাবলিশ। প্রবাসের এতগুলো মানুষ যাদের ভোট 8 to 10% ভোট, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেখানে তো আর এনসিপি বয়স দেখে বলে নাই, ওখানে তো অনেক বৃদ্ধ মানুষ এবং অনেক বয়সের মানুষ আছে যারা এবার পোস্টাল ব্যালট অ্যাপের মাধ্যমে জাতীয় বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারবে। তাহলে এটা কেন আগের রাজনৈতিক, এটাও কি পরামর্শ করে করতে হবে? যদি করতে না হয় তাহলে তারা কেন এত 50 বছর এটা করতে পারে না? অনেক ধন্যবাদ। আমার হাতে সময় নেই, আমি হয়তো 1 মিনিটের জন্য পরে আসার চেষ্টা করব। খুব ছোট্ট করে আপা আপনার কাছ থেকে জানতে চাই, সময় নেই এই জন্য আসলে, সেটি হচ্ছে যে এই জোটের নিয়েই তো কথা শুনছিলাম, সেখানেই একটু আসি তারপরে। সেটি হচ্ছে যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিএনপি গণতন্ত্র মঞ্চ নিয়ে একসাথে যুগপৎ আন্দোলন করলো। গণতন্ত্র মঞ্চ থেকে ইতিমধ্যেই কিন্তু 1-2টি দল পদত্যাগ করেছে। তাদের মধ্যে একটি দল কিন্তু জামাত সহ ইসলামী আন্দোলনের 8 দলের মধ্যেও গিয়েছে। তো জোট, এই যে বিভিন্ন জায়গায় জামাত জোটবদ্ধ হয়ে নির্বাচনের ঘোষণা দিয়ে বিভাগীয় সমাবেশও করছে, আপনাদের আনুষ্ঠানিক জোট কবে হবে, কতটা আসন দিবেন, এবং জামাত বা ইসলামিক এই 8 দলের মানে প্রতিদ্বন্দ্বিতায়, যেহেতু ম্যাডাম অসুস্থ, তারেক রহমান দেশে ফেরার এখনো অনিশ্চয়তা, সেখানে কিভাবে আপনারা আগাবেন? এইখানে হচ্ছে কি, এটা জোটের সাথে সম্পর্ক, সিট ভাগাভাগি, এটা তো প্রক্রিয়াধীন, এবং আমাদের অনেকগুলো এখনো হেল্ড আপ হয়ে আছে। আপনি নিজেও দেখেছেন এই বিষয়টা। এখন কেন বসবে নির্বাচন কমিশনের সাথে, শাপলা কুড়ি নিব না শাপলা ফুল নিব, এটা নিয়ে দীর্ঘদিন নির্বাচন কমিশন ছাড়া কার সাথে বসবে? যে অথরিটি তাকেই তো বলবে। তো নির্বাচন সংক্রান্ত বাংলাদেশের যা নিয়ম বলেন, অনিয়ম বলেন, পরিবর্তন বলেন, পরিবর্ধন বলেন, সংযোজন বলেন, বিয়োজন বলেন, তো সেটা নির্বাচন কমিশনের সাথে বসতে হবে। এবং ভোট কারা করবে? রাজনৈতিক সংগঠন করবে। তাহলে রাজনৈতিক সংগঠনের সাথে অবশ্যই নির্বাচন কমিশনকে বসে যে কোনটা কোনটা পরিবর্তন করবে, কি কারণে পরিবর্তন করছে, যে বাংলাদেশে 176টা দল, আমরা দলকে সংক্ষিপ্ত আকারে আনতে চাই, এত রাজনৈতিক সংগঠন, ব্যালটের প্রতীক তাদেরকে সীমাবদ্ধতা কেন করতে চায়, এই একটা গুড যদি তাদের একটা ইন্টেনশন থাকে, তো সেটা রাজনৈতিক দলের সাথে প্রকাশ করবে না তো কার সাথে করবে? এখানে ছোট বড় বলে কথা না, রাজনৈতিক সংগঠন মর্যাদা সকলেরই সমান। ভোটে যখন আমি যাচ্ছি, কার কম ভোট বেশি, কার বেশি ভোট বেশি, সেটা হচ্ছে ভিন্ন জিনিস। কে ক্ষমতা যাচ্ছে, কে বিরোধী দলে যাচ্ছে, কে কত % ভোট পাচ্ছে, সেটা হচ্ছে একটা ভিন্ন জিনিস। আর একক নেতৃত্ব থাকবে না দ্বিতীয় নেতৃত্ব থাকবে, পারিবারিক নেতৃত্ব থাকবে না একবারে সার্বজনীন নেতৃত্ব থাকবে, এইটা আপনি যত কথাই বলেন। এখানে তৃণমূল বারবার প্রমাণ করে দিচ্ছে, তৃণমূল 1-11 তো তৃণমূলই কিন্তু প্রমাণ করছে যে তখন যে কনস্পেসিটা ছিল, টোটাল তৃণমূল সেটা মানে কেন্দ্রের নেতাদেরকে দিতে পারছে, ভয় ভীতি অনেক কিছু দেখায়, জেলখানায় ঢুকায়, কিন্তু তৃণমূলকে কিন্তু তৎকালীন 1-11 করতে পারি নাই, ম্যানেজ করতে পারি নাই। না করার কারণে কিন্তু লেট গোটায় মনুদ্দিন ফখরুদ্দিন আজ পর্যন্ত যে গেছে, বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু আসতে পারেনি। তো এই জন্য চোখে 71 দেখিনি, কিন্তু শিশু থাকলেও আমি 81 থেকে ওই এরশাদ বিরোধী আন্দোলনটা দেখেছি, এই 15 বছরে দেখলাম, 11 দেখলাম। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে এজেন্ডা নিয়ে এসে বাংলাদেশের গণতন্ত্র, মনে হচ্ছে যে আমি রাজনীতি করার সুযোগ পেলাম, ভোট করতে পারছি, লোক দল গঠন করলাম মানেই গণতন্ত্রের ব্যাপক একটা প্রতিফলন ঘটে গেল, তা না। গণতন্ত্র, বুক থুবড়ে পড়া গণতন্ত্রকে উঠে কেবল রাস্তার মাঝে দাঁড় করানো হয়েছে। এই গণতন্ত্রের চলার প্রত্যেকটা পদক্ষেপ মসৃণ হবে না অমসৃণ হবে, মানে এটা ভালো হবে না মন্দ হবে, কর্দমাক্ত হবে না সুস্থ হবে, কাটা থাকবে না কি হবে, এইটা কিন্তু দিনে 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 মানুষ বুঝতে পারবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে। তো এখন বাংলাদেশে যা হবে সব বিএনপির ঘরে সবাই মিলে যদি দোষ চাপায় দেয়, চাপায় দিলেও এতে কিছু যাবে আসবে না, কারণ দিনের আলোতেই প্রকাশিত হবে আবার কোনটা সত্য কোনটা মিথ্যা। আর সরকার দলের সাথে আলোচনা কেন করে? রাজনৈতিক সংগঠনরা নির্বাচন করবে, সেই কারণে নির্বাচন কমিশন
রাজনৈতিক সংগঠনের সাথে আলোচনা করবে, তাদের মতামত শেয়ার করতে হবে। একদমই আমার হাতে রাজনৈতিক সময় নেই। দলের মতামত তাদেরকে নিতে হবে। আর আপনি লাস্ট কোশ্চেন যেটা করলেন সেটা কি করলেন? আমি বললাম যে জোট নিয়ে জামাত কিন্তু সারা দেশে আচ্ছা, জোট নিয়ে জামাত করছে, সেটা করুক। আমাদের জোট নিয়ে তো আমরা বহুবার এই 15 বছর গোটা বাংলাদেশের জেলায় জেলায় বিভাগীয় সমাবেশ করছি। আমাদের জোটের ভিতর খুব যে সমস্যা আছে সেটা নাই, সেটা নাই। এই জন্য জোটভুক্ত কাকে কোথাও দেওয়া হবে, একবার না 2-3 বার তো আমরা ভোট করছি জোটভুক্ত ভাবেই, তো সেখানে সমস্যার কিছু নাই। তফসিলটা ঘোষণা হোক, সবকিছু ফয়সালা। অনেক অনেক ধন্যবাদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া আপা এবং ডাক্তার তাজনুবা জাবিন, আপনাদের দুজন কি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার উপর দেশ, সেই দেশটাকে কল্যাণমূলক দেশ হিসেবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আর যাওয়ার আগে আপনাদের সবার মতো আমরাও কামনা করি দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সুস্থ অবস্থায় আবারও ফিরে আসুক আমাদের সবার মাঝে। এই প্রত্যাশা রেখে, দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।